আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। চলুন জেনে নেওয়া যাক সারা বিশ্বে এ পর্যন্ত ঘটে যাওয়া আজকের প্রধান খবরগুলো। ভারতের উত্তরপ্রদেশের সাম্ভালে মুঘল আমলের একটি মসজিদকে নিয়ে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। এ সময় পুলিশের গুলিতে নিহত হয়েছে ৩ জন। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, রোববার মসজিদটিতে জরিপ চালাতে এসেছিল একটি জরিপকারী দল। তাদের সঙ্গে ছিল পুলিশ। কিছু হিন্দুত্ববাদী ব্যক্তি দাবি করেছেন, মসজিদটি যেখানে তৈরি করা হয়েছে সেখানে আগে একটি মন্দির ছিল। সত্যি সেখানে মন্দির আছে কিনা সেটি জানতে তারা আদালতে পিটিশন দায়ের করে। এরপর আদালত মসজিদে জরিপ চালানোর নির্দেশ দিয়েছিল। জরিপকারী দল জরিপ চালাতে আসে, তখন তাদের বাধা দেন মুসল্লিরা। এ সময় উত্তেজনা তৈরি হলে পুলিশের গুলিতে নিহত হন ৩ মুসল্লি। এই মসজিদ ঘিরে উত্তেজনা গত কয়েকদিন ধরেই চলছে। আদালতের নির্দেশে গত মঙ্গলবার প্রথমবার সেখানে জরিপ চালানো হয়। ওই দিনও পরিস্থিতি উত্তপ্ত হলে বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যেসব হিন্দুত্ববাদী আদালতে পিটিশন দায়ের করেছে তারা বলছে, এই মসজিদের জায়গায় একসময় হরিহর মন্দির ছিল। সব মিলিয়ে ৮ জন এমন দাবি করে পিটিশনটি দায়ের করেন। তাদের দাবি, সাম্ভালের মুঘল আমলের জামে মসজিদটি তৈরির আগে সেখানে শ্রী হরিহর মন্দির ছিল। দেবতা কল্কিকে উৎসর্গ করে এটি তৈরি করা হয়েছিল, কিন্তু জামে মসজিদ কর্তৃপক্ষ এখন জোরপূর্বক মন্দিরের জায়গাটি মসজিদ হিসেবে ব্যবহার করছে। গোপাল শর্মা নামের এক আইনজীবী, যিনি আদালতে হিন্দুদের পক্ষে কাজ করছেন, তিনি দাবি করেছেন ১৫২৯ সালে সম্রাট বাবর মন্দিরটি ভেঙে ফেলেন। তবে সেখানকার স্থানীয় রাজনীতিবিদ এবং সমাজবাদী পার্টির এমপি জিয়াউর রহমান এই দাবি অসত্য বলে জানিয়েছেন। তিনি বলেছেন, এই জামে মসজিদটি অনেক পুরনো। এছাড়া ১৯৯১ সালের আদালতের একটি রায়ের কথা উল্লেখ করেছেন তিনি, যেখানে বলা হয়েছিল ১৯৪৭ সালের আগে ধর্মীয় স্থাপনাগুলো যেমন ছিল তেমনই রাখতে হবে। সাম্রাজ্যবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেছেন, হিন্দুত্ববাদী বিজেপি ইচ্ছাকৃতভাবে সেখানে উস্কানি তৈরি করেছে, যেন সেখানকার উপনির্বাচন ঘিরে যে বিতর্কের সৃষ্টি হয়েছে সেটি থেকে মানুষের নজর সরে যায়। রোববার ভয়াবহ একটি দিন পার করেছে ইসরায়েল। গাজা ও লেবাননে প্রতিরোধ যোদ্ধাদের হামলায় পড়েছে সেনাদের লাশ। গোলা আর বোমার আঘাতে ধ্বংস হয়েছে ৬টি মার্কাভা ট্যাঙ্ক। আর রাজধানী তেল আবিব সহ দেশের বিভিন্ন প্রান্তে হামলা হয়েছে দূরপাল্লার মিসাইল এবং ড্রোন দিয়ে। প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এসব এলাকায়। গত কয়েক সপ্তাহের মধ্যে একদিনে এত ক্ষয়ক্ষতি আর হয়নি ইহুদিবাদী সরকারের। লেবানন ভিত্তিক প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ জানিয়েছে, তাদের যোদ্ধারা রোববার দক্ষিণ লেবাননে দখলদার সেনাদের বিরুদ্ধে বেশ কিছু সফল হামলা চালিয়েছে। এর মধ্যে একটি হামলা ছিল সবচেয়ে প্রাণঘাতী। দক্ষিণ লেবাননের আল বায়াদা শহরে দখলদার সেনাদের ফাঁদে ফেলে হামলা চালানো হয়। হিজবুল্লাহ সদস্যদের ওঁত পেতে থাকা একটি জায়গায় প্রবেশ করে ইসরায়েলি ট্যাঙ্ক এবং সাঁজোয়া যান একযোগে সেখানে হামলা চালায়। হামলার প্রথম দফাতেই 4টি ট্যাঙ্ক ধ্বংস হয়। পঞ্চম আরেকটি ট্যাঙ্ক ক্ষতিগ্রস্ত যানগুলোকে উদ্ধার করতে এগিয়ে এলে সেটিকেও ধ্বংস করা হয়। এছাড়া দেইর মিমাস এলাকায় পৃথক হামলায় আরেকটি ট্যাঙ্ক ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ। এদিন হামলায় সরাসরি লড়াই হয়েছে দুই পক্ষের মাঝে। হিজবুল্লাহর যোদ্ধারা গ্রেনেড এবং মেশিনগান দিয়ে ইসরায়েলি সেনাদের উপর গুলি চালিয়েছে। এই হামলার ফলে সেনারা পিছু হটতে বাধ্য হয়েছে। গাজা উপত্যকার প্রতিরোধ সংগঠন হামাস জানায়, তাদের যোদ্ধারা রোববার খুব কাছ থেকে হামলা চালিয়েছে। 10 ইসরায়েলি সেনাকে তারা হত্যা করেছে। দক্ষিণ গাজার রাফা শহরের আল জেনিনা এলাকায় ইউনিভার্সিটি রোডে খুব কাছ থেকে সেনাদের উপর এই হামলাটি চালানো হয়। রাফা শহরের আওয়াত টাওয়ারের উত্তর দিকে আল ইয়াসিন 105 রকেট দিয়ে একটি ইসরায়েলি সামরিক যানে হামলা চালিয়েছে যোদ্ধারা। একই এলাকায় আরেকটি মিলিটারি বুলডোজারের ওপরও একই অস্ত্র দিয়ে আঘাত হানা হয়। হামলার পর বুলডোজারটিতে আগুন ধরে যায়। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস আরও জানিয়েছে, গাজা সিটির আল তাওয়াম এলাকায় অগ্রসরমান সেনাদের উপর মর্টার হামলা চালিয়েছে তাদের যোদ্ধারা। নেতজারিম এলাকায় শহীদ জিহাদ জিব্রিল ব্রিগেডের সাথে যৌথ অভিযানেও মর্টার হামলা চালানো হয়েছে ইসরায়েলি কমান্ড সেন্টারের ওপর। সবশেষে রাফা শহরের আল জেনিনা এলাকায় একটি বাড়িতে আশ্রয় নেওয়া সেনাদের উপর অ্যান্টি পার্সোনাল শেল দিয়ে হামলা চালিয়েছে আল কাসাম ব্রিগেডস। উপত্যকার আরেক প্রতিরোধ সংগঠন আল কুজ ব্রিগেডস জানিয়েছে, তাদের যোদ্ধারা রোববার বেশ কয়েকটি আক্রমণ চালিয়েছে দখলদার সেনাদের উপর। এদিকে ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে রোববার প্রচণ্ড রকেট ও ড্রোন হামলা চালিয়েছে লেবানন ভিত্তিক সংগঠন হিজবুল্লাহ। এসব হামলায় দখলদার রাষ্ট্রটির প্রধান নগরী তেল আবিব সহ বিভিন্ন শহরে ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেট জানিয়েছে, হামলার পর 1 ডজনেরও বেশি সম্পত্তি ট্যাক্স বিভাগের টিম এসব ক্ষয়ক্ষতি পরিদর্শন করেছে। তবে একসাথে সব স্থাপনা পরিদর্শন শেষ করতে পারেনি তারা। হামলায় কোটি কোটি শেকেল মূল্যের ক্ষতি হয়েছে।
বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে বলেছে, ইসরায়েলের ভূখণ্ডে প্রায় 250 ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। রোববার রাতে এই হামলা চালানো হয়। অন্যদিকে হিজবুল্লাহ জানিয়েছে, এদিন ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও তেল আবিব লক্ষ্য করে হামলা চালায় তারা। এক বিবৃতিতে হিজবুল্লাহ বলছে, প্রথমবারের মতো তারা ইসরায়েলের দক্ষিণাঞ্চলে আশত নৌঘাঁটিতে ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে। পরে সংগঠনটি আবারও জানায়, অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে তেল আবিবের একটি সামরিক লক্ষ্যবস্তুতে মুহুর্মুহু হামলা চালানো হয়েছে। এছাড়া তেল আবিবের উপকণ্ঠে গ্লিট নামক সেনাবাহিনীর গোয়েন্দা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সিনিয়র উপদেষ্টা আলী লারিজানি বলেছেন, ইসরায়েলকে জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তেহরান। ইরানের তাসনিম নিউজ এজেন্সি রোববার প্রকাশিত এক সাক্ষাৎকারে আলী লারিজানি এই কথা বলেন। গত 26 অক্টোবর ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে 3 দফা হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমান। ইসরায়েলের এই হামলার জবাব দেওয়ার অঙ্গীকার করেছিল ইরান। এর কয়েক সপ্তাহ আগে বদলা হিসেবে ইসরায়েলি ভূখণ্ডে প্রায় 200 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এর জবাব হিসেবে 26 অক্টোবর ইরানে হামলা চালায় ইসরায়েল। এখন ইরান যদি আবারও ইসরায়েলে পাল্টা হামলা চালায়, তাহলে দেশ দুটির মধ্যে বড় ধরনের সংঘাতের সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে ইরান কী ধরনের জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে সেই ব্যাপারে বিস্তারিত কিছু বলেনি আলী লারিজানি। এদিকে আবারও ইউরোপীয় দেশগুলোর সাথে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনায় বসতে যাচ্ছে ইরান। 3টি ইউরোপীয় দেশের সাথে হবে এই আলোচনা। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেরি বলেছেন, ইরান, ফ্রান্স, জার্মানি ও ব্রিটেনের মধ্যে উপপররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক হতে পারে শুক্রবার। এক বিবৃতিতে তিনি বলেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক অনেকগুলি ইস্যু থাকবে আলোচনার টেবিলে। এর মধ্যে আছে ফিলিস্তিন ও লেবানন এবং ইরানের পারমাণবিক কর্মসূচি। এসব বিষয়ে বিশদ আলোচনা হবে 4 দেশের বৈঠকে। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পিটিআই নেতাকর্মীদের অবস্থান কর্মসূচি ঠেকাতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার পাশাপাশি শহরের বেশ কয়েকটি এলাকায় মোবাইল ও ইন্টারনেট সেবা স্থগিত করা হয়েছে। আর ইসলামাবাদের প্রধান সড়কগুলো শিপিং কন্টেইনার ফেলে আটকে দেওয়া হয়েছে। আল জাজিরা জানিয়েছে, ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিক ইনসাফ দল দেশব্যাপী এই শেষ ডাক আন্দোলনের ঘোষণা দিয়েছে। ইমরান খান সহ দলের গ্রেপ্তার হওয়া অন্য নেতাদের মুক্তি এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সরকারের পদত্যাগ দাবি করেছে দলটি। এই অবস্থায় ইসলামাবাদ পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, শহরে যে কোনো ধরনের সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। দাঙ্গা প্রতিরোধী সরঞ্জামে সজ্জিত বিপুল সংখ্যক পুলিশ ও আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। ইসলামাবাদ হাইকোর্ট এই কর্মসূচিকে বেআইনি বলে ঘোষণা করেছে। গণমাধ্যম কর্মীরা জানিয়েছে, শহরে মোবাইল ইন্টারনেটের গতি কমিয়ে দেওয়া হয়েছে। দ্য ডন জানিয়েছে, রোববার সারা দেশ থেকে পিটিআই নেতাকর্মীদের গাড়িবহর ইসলামাবাদের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। সোমবার তাদের রাজধানীতে পৌঁছানোর কথা এবং সরকারি নিষেধাজ্ঞা অমান্য করেই তারা কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়। সোমবার এই রিপোর্ট লেখা পর্যন্ত পিটিআইয়ের কোনো গাড়িবহর রাজধানীতে পৌঁছায়নি। রোববার সন্ধ্যায় ইসলামাবাদ হাইওয়েতে পুলিশের টিয়ার গ্যাস নিক্ষেপের একটি ভিডিও টুইটারে শেয়ার করে পিটিআই লিখেছে, জনতার উপর ফ্যাসিস্ট সরকারের গোলা নিক্ষেপ। পিটিআই নেতা আলী আমিন গন্দাপুর একটি ভিডিও বার্তায় জানিয়েছেন, ইমরান খানের নির্দেশে তার দাবি পূরণ না হওয়া পর্যন্ত ইসলামাবাদে থাকার পরিকল্পনা করেছেন। শহরের ডি চক এলাকার কাছে সমর্থকদের জড়ো হওয়ার আহ্বান জানিয়েছেন আলী আমিন। ইসলামাবাদের রেড জোন হিসেবে পরিচিত এই এলাকাটিতে পাকিস্তানের পার্লামেন্ট ভবন, গুরুত্বপূর্ণ সরকারি বিভিন্ন দপ্তর, দূতাবাস এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর কার্যালয় রয়েছে। ইসলামাবাদ থেকে আল জাজিরার সাংবাদিক কামাল হায়দার জানিয়েছেন, শহরের আশেপাশের সবগুলো প্রধান মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। এ অবস্থায় কিছু পিটিআই সমর্থক সড়ক অবরোধ অতিক্রম করতে নৌকা ব্যবহার করছেন বলে খবর পাওয়া গেছে। ব্রিটেনে যুক্তরাষ্ট্রের 3টি বিমান ঘাঁটির ওপর আশেপাশের এলাকায় একাধিক ছোট মানুষবিহীন বিমান বা ড্রোন দেখা গেছে। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী এসব তথ্য নিশ্চিত করেছে। বিবিসির খবরে বলা হয়েছে, বিমান ঘাঁটিগুলো হলো সাফোক কাউন্টির RAF লাকিন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।